মৈত্র আইনজীবী এই মুহূর্তে রয়েছেন। প্রসূনবাবু, আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনছেন এবং আপনি নিজে সিএ এটা পড়েছেন, এটা কি চলছে? গোটা বাংলায় প্যানিক সৃষ্টি করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নমস্কার সবাইকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটার পেছনে ওনার রাজনৈতিক স্বার্থ রয়েছে, এটা বুঝতেই পারা যাচ্ছে। কারণ বিগত এই এনআরসি 2018 সালে আসামে শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বাঙালি হিন্দুদেরকে ওখানে পরিচয়হীন করে দেওয়া হয়েছিল এনআরসি অজুহাতে। তখন আমি নিজে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তার মন্ত্রকের কাছে বহুবার গেছিলাম যে আসামে এরকম ঘটনা ঘটছে, আপনারা উদ্যোগ নিন, কারণ স্বজাতি যখন বিপদে পড়ছে পাশের রাজ্যে আপনাদের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু তার থেকে তার সরকারের থেকে আমি কোনো রকম সমর্থন পাইনি। তারপর যখন ড্রাফট এনআরসি পাশ হলো এবং প্রায় 20 লক্ষ হিন্দু বাঙালিকে ডিলিস্ট করা হলো, তখন তিনি 3 জন এমএলএ-কে না এমপি-কে পাঠালেন, তারা গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে তারা আটকানো হলো, অনেক নাটক টাটক হলো। সুতরাং মমতা ব্যানার্জি আদৌ বাঙালির এনআরসি নিয়ে বা সিএ নিয়ে কতটা সচেতন তা নিয়ে আমি এখনো সন্দিহান। কারণ আমি মনে করি না রাজনৈতিক স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ তার রয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট একটা গল্পের মতোই বলতে চাই, যাতে পার্সপেক্টিভটা আমরা ভালোভাবে বুঝতে পারি সিএ। যে একটা গল্প ছিল যে একজন পাদ্রী ছিলেন বিদেশে, একজন পাদ্রী খুব ঈশ্বর ভক্ত ছিলেন এবং তিনি সবসময় ঈশ্বরের সাধনা করতেন, ঈশ্বরের প্রচার করতেন। তাই এরকম সময় গ্রামে একদিন বন্যা আসলো। বন্যা আসার পরে এবার ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমে সবাইকে বলা হলো বন্যা আসছে, সবাই এলাকা ছেড়ে যান। পাদ্রী কিন্তু চার্চ ছেড়ে গেলেন না, কারণ তিনি বললেন ঈশ্বর আমাকে বাঁচাবে। আস্তে আস্তে গ্রাম খালি হতে লাগলো। লাস্ট যে দলটা তারা যখন চলে যাচ্ছে তখন তারা পাদ্রীকে বললো আপনি আমাদের সঙ্গে চলুন। সে বললো না না, আমার দরকার নেই, ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। লাস্টে লাইফ বোট করতে কিছু রেস্কিউ পার্টি আসলো, তারা এসে পাদ্রীকে অনুরোধ করলো যে আর তো কেউ নেই গ্রামে, এবার চলুন, জল তো বাড়ছে, চার্চ ডুবে যাবে। তিনি দোতলার থেকে বললেন না না, তোমরা চিন্তা করো না, ঈশ্বর আমাকে বাঁচাবে। এবার জল দোতলাতেও উঠে এসছে, হেলিকপ্টার করে রেস্কিউ টিম এসছে যে পাদ্রী আপনি এবার তো চলুন, এবার তো ডুবে যাবেন আপনি। বলে তোমরা চিন্তা করো না, ঈশ্বর আমাকে বাঁচাবে। অবশেষে হেলিকপ্টারও ফিরে গেল এবং জল আরও বাড়লো, পাদ্রী মারা গেলেন। মারা যাওয়ার পর সেই পাদ্রী যখন ঈশ্বরের সঙ্গে তার গিয়ে স্বর্গে দেখা হলো, তিনি তো ঈশ্বরকে এই মারেন কে সেই মারেন, হ্যাঁ কেমন আক্কেল আপনার, আমি সারা জীবন আপনার প্রচার করেছি, আপনার প্রশংসা করেছি, আর আপনি আমাকে এরকমভাবে বন্যায় মেরে ফেললেন। তখন ঈশ্বর তাকে বলল আমি তোমার জন্য গ্রামবাসীকে দিয়ে বলালাম, স্পিডবোট পাঠালাম, হেলিকপ্টার পাঠালাম, তুমি একটা অপশনও অ্যাভেল করলে না, এখন আমাকে দোষ দিচ্ছ। সেরকমভাবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অমুসলিম উদ্বাস্তু যাদেরকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছে, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে সেই প্রতিবেশী দেশগুলোকে নিপীড়িত হতে হয়েছে, তাদের জন্য সিএ চেয়ে ভালো বরদান আর কিছু হতে পারে না। একদম। এরপরেও যদি আমরা সেই পাদ্রীর মতো ঈশ্বর আমাকে বাঁচাবেন বলে মমতা ব্যানার্জির ভরসায় বসে থাকি, তো আমরা বলবো আমরা তারা মূর্খের স্বর্গে বসবাস করছি। বেশ, আমি একবার রাজপুত্রর কাছে যেতে চাই। মূর্খের স্বর্গে রাজপুত্র বসবাস করছে শুধু নয়, রাজপুত্ররা আসলে শয়তানের মতন করে বিভিন্ন জায়গাতে ফেক নিউজ ছড়াচ্ছে। উনি তো আইনজীবী, আমার ওনার কাছেই স্পেসিফিক ভাবে প্রশ্ন। ওনাকে ভুলে যাও। আচ্ছা, ভুলে গেলাম। এই মিথ্যাচারটা ভুলে গেলাম। মিথ্যাচারটা কেন? কিছুক্ষণ আগে আপনাদের একটা প্রতিবেদন চলছিল যেখানে বলা হচ্ছিল যে মুসলমান সম্প্রদায় যারা বাইরে থেকে, তাদেরকে আমাদের দেশে নাগরিকত্ব দেওয়া যায় কিনা 5 থেকে 11 নম্বর ধারা এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন আইনজীবীর কাছে, শুধু উনি নয়, তামাম আইনজীবীদের কাছে, যে এই সিএ একটা কি একটা ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 14 নয়? আমি বুঝিয়ে দিই কেন প্রশ্ন করছি। একদম নয়। যদি ভুল হয় কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য রাইট টু ইকুয়ালিটি। আমি জানি না তোমাকে কোথা থেকে ব্রিফ দিচ্ছে, তুমি আমাকে বলো তোমার কি আপত্তি আছে বাংলাদেশ থেকে ডিফারেন্সিয়েটটা করে না, হিন্দু মার খেয়ে এখানে চলে
ধরে আসে নিলাম। তোমাদের কোনো আপত্তি তবুও আছে? আমি ধরে নিলাম যে এটা ভায়োলেশন নয়, যেটা তুমি বলছো মহিউদ্দা, কিন্তু না, তুমি তার আমাকে বলো, সত্ত্বেও- তুমি আমাকে বলো আমার একটা মুখ্যমন্ত্রী প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ আমার কেন একটা ছড়াচ্ছে? প্রশ্ন, মুখ্যমন্ত্রী সেখানে মমতা থেকে বন্দ্যোপাধ্যায় নাম যাচ্ছে শুনতে পাচ্ছে যে না, কেন্দ্রীয় নাম সরকার- বুঝতে পারছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ কেন ছড়াচ্ছে? না, মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কি কোন perspective- ডিটেনশন কি ক্যাম্পে perspective পাঠাবে? বলেছেন? কোন ডিটেনশন আমি ক্যাম্পে? উত্তরটা দিচ্ছি, বালিগঞ্জে আমি পাঠাবে উত্তরটা না দিচ্ছি। বসিরহাটে কেন পাঠাবে? ডিটেনশন ক্যাম্প বলেছেন আমি উত্তরটা দিচ্ছি। আমার তার আগে শুধু একটি প্রশ্ন আমি করেছি। আমাকে ওইসব কিছু বলো না, আমাকে বলো অমিত শাহজি এটা কি বলেছিলেন এনআরসি? কি বলেননি? এটাই যদি অমিত এনআরসি শাহজি না 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 বলেছিলেন কি এটা বলেননি? যদি এনআরসি না হয় তাহলে তুমি কেন মিথ্যাচার করছো? আরে বাবা, অমিত শাহজি নির্ভয়, বলেছিলেন আবারও তো, বলছি, অমিত নির্ভয় শাহজি ঘরে থাকুন, বলেছিলেন তো, যে आप নির্ভয় chronology- ঘরে থাকুন। आप chronology समझिए বলেছিলেন তো, पहले सीए आएगा फिर एनपीआर आएगा फिर एनआरसी এটা কি এনআরসি? এটা কি এনআরসি? এটা কি এনআরসি? না, এটা না হলেও। তাহলে মিথ্যাচার কেন এটা করছো? না হলেও। তোমরা বলছো এটা না ডিটেনশন হলেও। ক্যাম্পে এটা নাকি তো যাবে? সেই chronology-র একটা ডিটেনশন অংশ। ক্যাম্পে কোথায় যাচ্ছে? ওই, এটা তো সেই ডিটেনশন ক্যাম্পে chronology-র একটা কোথায় অংশ। যাচ্ছে? আমার গোটা বাংলার মানুষ জানতে চাইছে। সিএতে যারা পূর্ব বাংলা থেকে এসেছে, যারা বাঙাল বাড়ির সন্তান, তাদেরকে তুমি ভয় পাওয়াচ্ছ। তোমরা ভয় পাওয়াচ্ছ, আজ রাতে তোমরা ভয় পাচ্ছ। তোমাদের অপশন নেই। তাহলে এটা বলো, স্বীকার করো, স্বীকার করো। কিন্তু তাহলে আজিজুল দা এবং রাজপুত্র হাত জোড় করে ক্ষমা চেয়ে বলুন অন্তত যে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় 10ই ডিসেম্বর 2019 এটা না 10ই ডিসেম্বর 2019 অমিত শাহ নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন এনআরসি তারপরে কাগজে কোথায়? সিএ আইন করেছেন? না, 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 একদম মিথ্যাচার করবেন না। সিএ তে কোথায় আছে? একবার এক এক করে সিএ তে কোথায় আছে? সিএ তে কোথায় আছে? আগে এনআরসি হয়েছে, আজকে এনআরসি ঘোষণা হয়েছে, কালকে এনআরসি ঘোষণা হয়েছে, বাংলার মানুষকে মিথ্যা কথা বলছেন একদম ভাবে ঘরে চুরি করবে না। না। কোথায়? আরে সিএ হয়েছে, এনআরসি নিয়ে বলছেন। আমি বলেছি শুধুমাত্র অমিত শাহ বলেছিলেন তো যে ক্রোনোলজি সমঝিয়ে একদম। এই সিএটা হচ্ছে এনআরসির একটা অংশ। সমস্যায় পড়ে আরে গেছো। ময়ূরদা সমস্যায় পড়ে এইগুলোকে গেছো। ঘেটে দিচ্ছে। কোনো সমস্যা নয়। তাহলে সেটা বলো যে আমরা কাল্পনিক ভাবে আতঙ্ক সৃষ্টি করছি, তার আগে আমার একদম অঙ্কনের কাছে গোটা একটা প্রশ্ন বাংলায়, আছে। গোটা বাংলাতে আতঙ্ক সৃষ্টি করছি। তাহলে বলুন সেটা। এই মুহূর্তে বারবারও বলছি যে কথাটা, এই সহজ পাঠটা খুব সহজভাবে বোঝাতে হবে। তার কারণ যারা বোঝানোর দায়িত্বে ছিলেন তারা না বুঝিয়ে ফেক নিউজ ফ্যাক্টরি খুলেছেন। সিএতে আবারও বলছি, নির্ভয়ে আপনারা সিএটা বুঝুন। সিএতে আপনার বেরিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ভারতের মুসলিমদের কোনো টেনশন নেই, ভারতের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক কোনো টেনশন নেই, ভারতেই তারা থাকবে। কিন্তু রোহিঙ্গাদেরকে তো আমরা রাখতে পারবো না। বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী এসেছে, খাগড়াগড়ে ঢুকে পড়েছে, বিভিন্ন জায়গাতে ঢুকে পড়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, তাদেরকে তো আমরা রাখতে পারবো না। তাদেরকেও হয়তো বের করা হবে, কিন্তু তার আগে নির্ভয় আপনি কাল সকাল থেকে অন্য খবরগুলোতেও চোখ রাখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মিস ইনফরমেশন এবং ফেক নিউজের ফ্যাক্টরিটা খুলে বসেছেন সেটাকে পরাস্ত করুন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।